একটি গল্প, কাক, তিন ভাই এবং সেই দুষ্টু জাদুকরী যে জঙ্গলের বাসিন্দাদের বাজ পাখিতে রূপান্তরিত করেছিল। গল্প ও কাহিনীর মরুদ্যান। কথা ছিল, অনেককাল আগে এক সময় একটি ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের মাঝে অবস্থিত, যার নাম ছিল সোনার ডিমের গ্রাম। এটি ছিল একটি সুন্দর এবং শান্ত গ্রাম, যেখানে বাসিন্দারা সুখে ও শান্তিতে বাস করত। গ্রামের শাসকের একটি আশ্চর্য মুরগি ছিল তার প্রাসাদে, যে প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। এই ডিম ছিল প্রাসাদ এবং সমগ্র গ্রামের আয়ের উৎস। কিন্তু একদিন মুরগিটি আর সোনার ডিম পাড়া বন্ধ করে দিল। শাসক তার সহকারীদের আদেশ দিলেন এর কারণ খুঁজে বের করতে। একদিন ধরে মুরগিটির উপর নজর রাখার পর তারা লক্ষ্য করল একটি বিশাল বাজ পাখি প্রাসাদের উপরে ঘুরছে এবং মুরগিটি তার খোঁয়ার থেকে বের হওয়ার সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। ফলে মুরগিটি দ্রুত পালিয়ে গিয়ে আবার খোঁয়ারে ভিড়ে যায়। দরিদ্র মুরগিটি দুঃখী ও বিষণ্ণ হয়ে পড়ল, কারণ সে আর আগের মতো চড়তে পারছিল না। এর ফলে তার ওপর প্রভাব পড়ল এবং সে আর সোনার ডিম পাড়তে পারল না। রাজা ক্রুদ্ধ হলেন এবং তার সহকারীদের আদেশ দিলেন এই সমস্যার সমাধান খুঁজে বের করতে, নইলে গ্রামটি দেউলিয়া হয়ে যাবে এবং গ্রামবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা আর সম্ভব হবে না। রাজার একজন সহকারী পরামর্শ দিলেন যে একটি দ্রুত দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হোক এবং এর মাধ্যমে শীর্ষ প্রতিযোগীদের বাছাই করা হোক। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে থাকবে বাজ পাখিটিকে ধরার প্রতিযোগিতা। যখন সে মুরগির কাছে আসবে, যে ধরতে পারবে সেই বিজয়ী হবে। রাজা এই পরামর্শে খুশি হলেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিযোগিতার প্রস্তুতি নিতে আদেশ দিলেন। ঘোষককে পাঠানো হলো, যিনি ঘোষণা করলেন যে রাজা একটি প্রতিযোগিতার আয়োজন করছেন এবং বিজয়ী একটি মূল্যবান পুরস্কার পাবেন। কৃষক মিমন এই খবর শুনলেন। তার 3 জন শক্তিশালী ছেলে ছিল, তাই তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রতিযোগিতার দিন এলো। প্রতিযোগীরা এগিয়ে এলেন। তাদের মধ্যে ছিল মিমুনের 3 ছেলে। প্রতিযোগিতার শর্ত ছিল 100 পা দৌড়ে ফিনিশ লাইনে পৌঁছানো। শীর্ষ 10 জন প্রতিযোগী চূড়ান্ত পর্যায়ে যাবেন। দৌড় শুরু হলো। 3 ভাই পুরস্কার জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং সত্যিই তারা 3 জনই শীর্ষ 10-এর মধ্যে ফিনিশ লাইনে পৌঁছালো। রাজার সহকারী এগিয়ে এলেন, তাদের অভিনন্দন জানালেন এবং পরবর্তী দিন অনুষ্ঠিত হবা চূড়ান্ত পর্যায়ের শর্ত জানালেন, যেখানে তাদের বিশাল বাজ পাখিটিকে ধরতে হবে। তারা যে কোনো উপায় ব্যবহার করতে পারবে, তবে শর্ত হলো পাখিটিকে মারা যাবে না, কারণ গ্রামের নিয়মে পোষা নয় এমন পাখি হত্যা নিষিদ্ধ ছিল। প্রতিযোগীরা শর্তে সম্মত হলেন এবং পরবর্তী দিন ফিরে আসার কথা দিয়ে চলে গেলেন। 3 ভাই উৎফুল্ল হয়ে ফিরলেন, কিন্তু ছোট ভাই ভাবছিলেন কিভাবে পরের দিন বিশাল বাজ পাখিটিকে ধরবেন। প্রতিযোগীরা জড়ো হলেন এবং প্রতিযোগিতা শুরু হলো। প্রথম প্রতিযোগী বাজ পাখিটির দিকে ছুটলেন। যখন দেখলেন সে মুরগিটিকে ধরতে মাটিতে নামছে, তিনি পাখিটিকে ধরতে সক্ষম হলেন, কিন্তু বাজ পাখিটি এত শক্তিশালী ছিল যে তাকে তুলে আকাশে উড়িয়ে নিয়ে গেল। যখন প্রতিযোগী দেখলেন যে পাখিটি মাটি থেকে অনেক উঁচুতে উঠে গেছে, তিনি তাকে ছেড়ে দিলেন এবং মাটিতে পড়ে তার পাঁজর ভেঙে গেল। এই দৃশ্য দেখে বাকি প্রতিযোগীরা একে একে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন। শেষে শুধু 3 ভাই রইলেন, কারণ তাদের বাবা মিমুন তাদের ছোটবেলা থেকে সাহস শিখিয়েছিলেন, তাই তারা কোনো বিপদের ভয় করত না এবং তাদের হৃদয়ে ভয়ের কোনো স্থান ছিল না। বড় ভাই এগিয়ে এলেন এবং ইঙ্গিত দিলেন যে তিনি প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তিনি বাজ পাখির দিকে ছুটলেন। কাছে পৌঁছে তিনি তার তলোয়ার বের করলেন এবং পাখিটির গায়ে আঘাত করতে চাইলেন। রাজার সহকারী চিৎকার করে বললেন যে পাখিটিকে মারলে তিনি প্রতিযোগিতায় হেরে যাবেন। শেষ মুহূর্তে বড় ভাই পিছিয়ে গেলেন আর বাজ পাখি উড়ে চলে গেল। তিনি প্রতিযোগিতায় হেরে গেলেন। এবার মেজো ভাইয়ের পালা। তিনি দ্রুত বাজ পাখির দিকে ছুটলেন, তাকে ধরলেন এবং তার ব্যাগ থেকে একটি দড়ি বের করে বাজ পাখিটিকে বাঁধলেন। কিন্তু বাজ পাখি দড়িটি ছিঁড়ে ফেলল এবং মেজো ভাইকে দূরে ছুঁড়ে ফেলল। এভাবে তিনিও প্রতিযোগিতায় হারলেন। এখন শুধু ছোট ভাই রইলেন একমাত্র আশা। তিনি তার ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি উপযুক্ত সুযোগের অপেক্ষা করলেন। যখন বাজ পাখি কাছে এলো, তিনি দ্রুত তার দিকে ছুটলেন, তার পিঠে লাফ দিয়ে উঠলেন এবং শক্ত করে ধরলেন যাতে পাখিটি তাকে ফেলে দিতে না পারে। বাজ পাখি উড়তে শুরু করল এবং মাটি থেকে উপরে উঠতে লাগল। তার বাবা মিমুন চিৎকার করে বললেন সময় থাকতে লাফ দিয়ে নামতে, কিন্তু ছোট ভাই তার বাবার কথা শুনলেন না। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি কি করছেন এবং কিভাবে বাজ পাখিটিকে পরাজিত করবেন।
উপস্থিত সবাই অবাক হলেন যখন দেখলেন ছোট ভাই বাজপাখির ডানার পালক একটি একটি করে ছিঁড়ছেন। একের পর এক পালক ছিঁড়ে ফেলায় বাজপাখি আর উঁচুতে উঠতে পারল না এবং ধীরে ধীরে মাটির দিকে নামতে লাগল, অবশেষে পড়ে গেল। উপস্থিত জনতার মধ্যে বিজয়ের চিৎকার উঠল। তারা ছোট ভাইয়ের জন্য আনন্দে হর্ষধ্বনি দিল। তিনি নগদ পুরস্কার জিতলেন, যা রাজা নিজে তাকে প্রদান করলেন। রাজার খরচে একটি বিশাল ভোজের আয়োজন করা হল, যেখানে গ্রামের সবাই আমন্ত্রিত ছিল। সেই রাত সবাই আনন্দ ও উৎসবে কাটাল। কিন্তু পরের দিন সকালে সবাই অবাক হলেন, রাজাসহ, যখন দেখলেন আরেকটি বাজপাখি প্রাসাদের উপরে ঘুরছে। রাজা ক্ষিপ্ত হলেন এবং তার সৈন্যদের ডেকে পাঠালেন। তিনি তাদের আদেশ দিলেন বাজপাখিদের আস্তানা খুঁজে বের করে তাদের সবাইকে হত্যা করতে, যদিও গ্রামের নিয়মে এটি নিষিদ্ধ ছিল। কিন্তু রাজার সহকারী ছিলেন বুদ্ধিমান এবং যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারতেন। তিনি রাজাকে পরামর্শ দিলেন যে মিমুনের 3 সাহসী ছেলের মধ্যে একজনকে বাজপাখিদের আস্তানা খুঁজে বের করতে পাঠানো হোক এবং তিনি ফিরে এসে তাদের খবর দিলে তারা পিছু নেবে। রাজা সম্মত হলেন এবং মিমুনের বড় ছেলেকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে বাজপাখিদের আস্তানা খুঁজে পেলে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। বড় ছেলে এই দায়িত্ব পেয়ে আনন্দিত হলেন, কারণ তাকে একাই গ্রামের বাকি সবার মধ্যে বেছে নেওয়া হয়েছিল। তিনি বাজপাখিটি যেদিক থেকে এসেছিল সেদিকে যাত্রা শুরু করলেন। 2 দিনের পথ চলার পর জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি একটি কালো কাক দেখলেন তার সামনে। আরও অবাক হলেন যখন দেখলেন কাকটি তার সাথে কথা বলছে। কাকটি বলল, আমাকে কষ্ট দিও না, আমি তোমাকে তোমার পথে সাহায্য করব। বড় ভাই বললেন, ঠিক আছে, বলো তুমি কি জানো। কাক বলল, জঙ্গলের মাঝে ঘুমিও না। তারপর কাক চুপ করে গেল। বড় ভাই বিরক্ত হয়ে কাকের দিকে তাকালেন, তার তলোয়ার বের করে কাকের উপর ঝাঁপিয়ে পড়লেন। কাক উড়ে চলে গেল। বড় ভাই বললেন, কথা বলা কাকের এমন বাজে উপদেশ। তারপর তিনি জঙ্গলের মধ্যে পথ চলতে লাগলেন। সূর্য ডোবার পর বড় ভাই ঘুমে ঢুলে পড়লেন। তিনি একটি গাছের গুড়ির নিচে শুয়ে পড়লেন এবং গভীর ঘুমে তলিয়ে গেলেন, কাকের উপদেশ উপেক্ষা করে। যখন তিনি জেগে উঠলেন দেখলেন তিনি একটি বন্ধ ঘরে, যা কারাগারের মতো। বড় ভাই কিছুই বুঝতে পারলেন না। তিনি কাকের উপদেশ মনে করলেন এবং তার উপর হাসাহাসি করার জন্য এবং তা গুরুত্বের সাথে না নেওয়ার জন্য অনুতপ্ত হলেন। রাজা ও তার সহকারীরা অনেক অপেক্ষা করলেন। অবশেষে নিশ্চিত হলেন যে বড় ভাই ফিরবেন না। তারা আরেকজনকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। মেজ ভাই এই কাজের জন্য স্বেচ্ছায় এগিয়ে এলেন। তিনি তার ভাইয়ের পথ অনুসরণ করে চললেন এবং কালো কাকের সাথে দেখা হলো। কাক তাকে উপদেশ দিল জঙ্গলের মাঝে ঘুমোতে না। মেজ ভাই মাথা নাড়লেন, যেন তিনি উপদেশ গ্রহণ করেছেন। কিন্তু আসলে তিনি কাকের কথায় কোনো গুরুত্ব দিলেন না। তিনি পথ চলতে লাগলেন। রাত হলে তিনি বিশ্রামের সিদ্ধান্ত নিলেন, যাতে পরের দিন সকালে আবার পথ চলা শুরু করেন। কিন্তু ঘুমে তলিয়ে গেলেন এবং গভীর ঘুমে ঢলে পড়লেন। তার ভাইয়ের মতো তারও একই পরিণতি হল। তিনিও কাকের উপদেশ না মানার জন্য অনুতপ্ত হলেন। 2 সপ্তাহ পর মেজ ভাইয়ের ফিরে না আসায় রাজা তৃতীয় ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ছোট ভাই স্বেচ্ছায় এগিয়ে এলেন, যদিও তার বাবা মিমুন তার সিদ্ধান্তের বিরোধিতা করলেন। কিন্তু ছোট ভাই জানতেন এটিই তার ভাইদের ফিরিয়ে আনার এবং গ্রামকে বাঁচানোর একমাত্র উপায়। ছোট ভাই জঙ্গলের পথে চলতে লাগলেন। কালো কাক তার সামনে হাজির হল এবং তাকে উপদেশ দিল জঙ্গলের মাঝে না ঘুমোতে। ছোট ভাই কাককে তার উপদেশের জন্য ধন্যবাদ দিলেন এবং পথ চলতে লাগলেন। জঙ্গলের প্রবেশপথে তিনি একটি অদ্ভুত মেঘ দেখলেন, যা জঙ্গলের আকাশ ঢেকে রেখেছিল। তিনি ভাবলেন এটি একটি সাধারণ মেঘ এবং এ নিয়ে চিন্তা করলেন না। তিনি জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলেন। সূর্য ডোবার পর তিনি বিশ্রাম নিতে চাইলেন, কিন্তু কাকের উপদেশ মনে পড়ল। তিনি শক্তি সংগ্রহ করে হাঁটতে লাগলেন। অনেক হাঁটার পর তিনি ক্লান্তিতে ভেঙে পড়ার উপক্রম হলেন। হঠাৎ তিনি সামনে একটি ছোট কুটির দেখলেন। তিনি দ্রুত সেখানে গিয়ে দরজা কড়া নাড়লেন। একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ কুঁজো হয়ে দাঁড়িয়ে দরজা খুললেন। ছোট ভাইটাকে সালাম দিলেন এবং রাতের জন্য আশ্রয় চাইলেন। বৃদ্ধ সম্মত হলেন এবং তার জন্য রাতের খাবার তৈরি করলেন। তারা বসে গল্প করতে লাগলেন। ছোট ভাই বৃদ্ধকে তার গল্প শোনালেন। বৃদ্ধ তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাকে বাজ পাখিদের গোপন আস্তানার পথ দেখাবেন। তবে শর্ত হল ছোট ভাইকে তার জন্য কিছু বীজ এনে দিতে হবে, যা তিনি তার ক্ষেতে রোপণ করবেন। ছোট ভাই জিজ্ঞাসা করলেন, বীজগুলো কোথায় পাওয়া যাবে? বৃদ্ধ বললেন, সেগুলো পাওয়া যাবে মহান সুলতানের প্রাসাদে, যা পূর্ব দিকে 1 দিনে পথে অবস্থিত। পরের দিন সকালে
ছোট ভাই আবার কাকের সাথে দেখা করলেন। কাক তাকে উপদেশ দিল যে চাঁদ আকাশের মাঝে না ওঠা পর্যন্ত গাছ থেকে বীজ তুলতে না। ছোট ভাই আবার কাককে ধন্যবাদ দিলেন এবং প্রাসাদের দিকে যাত্রা শুরু করলেন। প্রাসাদে পৌঁছে তিনি পিছনের দিক দিয়ে প্রাচীর টপকে ভিতরে ঢুকলেন, যাতে প্রহরীরা তাকে না দেখে। তিনি ঘাসের মধ্যে লুকিয়ে রাতের জন্য অপেক্ষা করলেন, যাতে কাকের উপদেশ অনুসরণ করতে পারেন। অপেক্ষার সময় দীর্ঘ হয়ে গেল। তিনি শুয়ে পড়লেন এবং অজান্তেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। রাত হলে তিনি জেগে উঠলেন এবং দেখলেন চাঁদ আকাশের মাঝে চলে গেছে। তিনি দ্বিধায় পড়লেন, পরের রাত পর্যন্ত অপেক্ষা করবেন কিনা, নাকি এখনই বীজ তুলবেন। তিনি সিদ্ধান্ত নিলেন এখনই তুলে ফেলার। তিনি বীজ তুললেন, কিন্তু গাছটি চিৎকার করে উঠল। প্রহরীরা চারদিক থেকে ছুটে এলো এবং তাকে ধরে ফেলল। প্রাসাদের রাজকুমারী তাকে তার সামনে হাজির করার আদেশ দিলেন। ছোট ভাই তাকে তার গল্প শোনালেন। রাজকুমারী তার দুঃখের কথা শুনে তার প্রতি সহানুভূতি দেখালেন এবং তার পিতা সুলতানের কাছে তার জন্য ক্ষমা চাইলেন। সুলতান তাকে ক্ষমা করতে রাজি হলেন এবং তাকে বীজ দিতে সম্মত হলেন। তবে শর্ত হল তাকে 7 দিনের মধ্যে নদী থেকে প্রাসাদ পর্যন্ত পানির পথ তৈরি করে দিতে হবে। প্রাসাদে পানি ফুরিয়ে যাচ্ছিল এবং তাদের নতুন পানির উৎস দরকার ছিল, নইলে তাদের প্রাসাদ ছেড়ে অন্যত্র চলে যেতে হতো। ছোট ভাই সুলতানের শর্তে রাজি হলেন এবং নদীর দিকে রওনা দিলেন। কিন্তু নদী এবং প্রাসাদের মধ্যে দূরত্ব ছিল অনেক বেশি। 7 দিনের মধ্যে এই কাজ শেষ করা অসম্ভব ছিল, এমনকি সমস্ত সৈন্য একসাথে কাজ করলেও। ছোট ভাই হতাশ হয়ে পড়লেন এবং নদীর তীরে বসে ভাবতে লাগলেন। তখন কাক আবার হাজির হল এবং তাকে দুঃখ না করতে বলল। কাক বলল, সমাধান তার কাছে আছে এবং তাকে সাহায্য করবে, যদিও তিনি আগের উপদেশ মানেননি। ছোট ভাই ক্ষমা চাইলেন কাকের উপদেশ না মানার জন্য এবং সমাধান জানতে চাইলেন। কাক বলল, তুমি উত্তর দিকে 1.5 দিনের পথ হাঁটবে, যতক্ষণ না একটি বিশাল গাছ দেখতে পাও, যার গুড়ির পুরুত্ব 2 হাতের সমান এবং যার ডালপালা 1 দিনের পথ পর্যন্ত বিস্তৃত। তারপর তুমি গাছের পাশে বসবে এবং 10 বার কড়া নাড়বে। তারপর সেখানে বসে থাকবে। যাই ঘটুক না কেন, তুমি সরবে না যতক্ষণ না দরজা খোলে। ছোট ভাই জিজ্ঞাসা করলেন, কোন দরজা? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কাক অদৃশ্য হয়ে গেল। ছোট ভাই উঠে কাকের নির্দেশিত পথে হাঁটতে লাগলেন এবং বিশাল গাছটির কাছে পৌঁছে তার পাশে বসলেন এবং 10 বার কড়া নাড়লেন, যেমন কাক বলেছিল। তিনি দরজা খোলার অপেক্ষায় বসে রইলেন, যদিও তিনি জানতেন না কাক কোন দরজার কথা বলেছিল। কিন্তু তিনি কাকের কথার উপর ভরসা রাখলেন। অপেক্ষার সময় তিনি দূর থেকে তার 2 ভাইয়ের ছায়া দেখলেন। তারা তাকে ডাকছিল। তিনি অবাক হলেন এবং তাদের কাছে যেতে চাইলেন, কিন্তু কাকের উপদেশ মনে পড়ল যে যাই ঘটুক তিনি যেন জায়গা না ছাড়েন। তিনি তার ভাইদের জন্য মন কেমন করছিলেন এবং তাদের জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু কিছু একটা অদ্ভুত মনে হলো। তিনি স্থির থাকার সিদ্ধান্ত নিলেন। কিছুক্ষণ পর গাছের গুঁড়ির মাঝে একটি দরজা খুলে গেল, যা আগে দেখা যায়নি। একটি কণ্ঠস্বর বলল, তুমি যদি তাদের ডাকের দিকে যেতে, তাহলে তুমিও তাদের মতো ভূত হয়ে যেতে। এখন আমাকে অনুসরণ করো, হে কাকের বন্ধু, এবং দরজা বন্ধ করো। ছোট ভাই তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজা বন্ধ করলেন। তিনি একটি লম্বা সিঁড়ি দেখলেন, যা নিচের দিকে নেমে গেছে। তিনি সিঁড়ি বেয়ে নেমে একটি বিশাল উঠোনে পৌঁছলেন, যার চারপাশে ছোট ছোট বাড়ি ছিল। এটি ছিল মাটির নিচে একটি সম্পূর্ণ শহর। হঠাৎ সেখানকার বাসিন্দারা হাজির হল। তারা ছিল বামন, খুবই ছোট মানুষ যারা খুব সাধারণ জীবনযাপন করত। তাদের প্রধান বৃদ্ধ ছোট ভাইয়ের কাছে এগিয়ে এলেন এবং বললেন, বামনদের শহরে স্বাগতম। আমরা জানি তুমি কাকের বন্ধু। তোমার 10টি কড়া নাড়া থেকে আমরা তা বুঝেছি। এখন বলো, তোমার কি প্রয়োজন? ছোট ভাই তাদের পুরো গল্প শোনালেন এবং সাহায্য চাইলেন। বৃদ্ধ সম্মত হলেন তাকে সাহায্য করতে। তিনি কিছুক্ষণের জন্য চলে গেলেন এবং একটি কোদাল নিয়ে ফিরলেন। প্রথম দর্শনে এটি একটি সাধারণ কোদাল মনে হলো, কিন্তু এই কোদাল একটি আঘাতে মানুষের চোখ যতদূর দেখতে পায় ততদূর খনন করতে পারে। ছোট ভাই বামনদের ধন্যবাদ জানালেন এবং চলে যাবার জন্য প্রস্তুত হলেন, কিন্তু বৃদ্ধ তাকে থামালেন এবং বললেন যে জঙ্গলে যে সমস্যাগুলো হচ্ছে তার পিছনে একজন দুষ্ট জাদুকরী রয়েছে। সে অন্ধ, কিন্তু তার ঘ্রাণ শক্তি এত তীক্ষ্ণ যে সে মাইল দূর থেকে গন্ধ শনাক্ত করতে পারে। তার কারণেই জঙ্গলের ওপর একটি কালো মেঘ ছেয়ে গেছে, যা বৃষ্টি ফেলে না এবং সূর্যের আলো জঙ্গলে পৌঁছতে দেয় না।
এর ফলে ফসল কমে গেছে, পানি শুকিয়ে গেছে এবং জঙ্গলের একটি গ্রামের বাসিন্দাদের বাজ পাখিতে রূপান্তরিত করেছে। সে তাদের আদেশ দিয়েছে তাদের গ্রামের সাথে যা করেছে তাই করতে। তিনি বললেন, তোমার 2 ভাইকে রাতে সে অপহরণ করেছে, কারণ সে শুভর হাতে বেরোয়। তাই আমরা মাটির নিচে বাড়ি তৈরি করেছি। দিনে আমরা কাজ করতে এবং খাবার সংগ্রহ করতে বেরোই এবং রাতে ফিরে এসে দরজা বন্ধ করি। এভাবেই আমরা দীর্ঘদিন ধরে আছি এবং আমরা এতে ক্লান্ত। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যে বীজ তুমি বৃদ্ধের জন্য সুলতানের প্রাসাদ থেকে এনেছ সেগুলি অসাধারণ বীজ। এগুলো মানুষের গন্ধ জাদুকরীর কাছ থেকে লুকিয়ে রাখতে পারে। তাই তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি থাকা সত্ত্বেও সে তাদের উপস্থিতি টের পায় না। এই জন্য বৃদ্ধের কুটির এবং সুলতানের প্রাসাদ জাদুকরীর আক্রমণ থেকে নিরাপদ। জঙ্গল এবং এর বাসিন্দাদের জাদুকরীর হাত থেকে বাঁচানোর একমাত্র উপায় হল তাকে ধ্বংস করা। এটাই আমাদের, জঙ্গল আর তোমার গ্রাম এবং তোমার ভাইদের বাঁচানোর একমাত্র উপায়। ছোট ভাই বৃদ্ধকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার সব চেষ্টা করবেন। তারপর তিনি নদীর দিকে ফিরে গেলেন। অসাধারণ কোদালের সাহায্যে তিনি অল্প সময়ে নদী থেকে প্রাসাদ পর্যন্ত পানির পথ তৈরি করলেন। সুলতান এতে খুব খুশি হলেন এবং তাকে প্রতিশ্রুত বীজ দিলেন। ছোট ভাই বীজের একটি মুঠো গুঁড়ো করে একটি ছোট থলিতে রাখলেন, আশা করে এটি জাদুকরীর বিরুদ্ধে তার কাজে আসবে। বাকি বীজ নিয়ে তিনি বৃদ্ধের কুটিলের দিকে রওনা দিলেন। বৃদ্ধ খুব খুশি হলেন এবং ছোট ভাইকে বাজ পাখিদের আস্তারার পথ দেখিয়ে দিলেন। পথে তিনি আবার কাকের সাথে দেখা করলেন। কাক বলল, জাদুকরী পাহাড়ের পাদদেশে একটি প্রাসাদে থাকে। প্রাসাদে 2টি তলা এবং একটি ছাদ রয়েছে। প্রথম তলায় একটি কারাগার, যেখানে জাদুকরী তোমার ভাইদের বন্দী করেছে। দ্বিতীয় তলায় জাদুকরী ঘুমায়। সে দিনে ঘুমায় এবং রাতে সক্রিয় থাকে। কিন্তু প্রাসাদের খুব কাছে যেও না, কারণ জাদুকরী দূর থেকে অপরিচিত গন্ধ শনাক্ত করতে পারে। ছাদে বাজ পাখিদের আস্তানা। এটাই আমি তোমাকে সাহায্য করতে পারি। আশা করি তুমি তোমার মিশনে সফল হবে। এই বলে কাক অদৃশ্য হয়ে গেল। ছোট ভাই পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে গেলেন। দূর থেকে জাদুকরীর প্রাসাদ দেখতে পেলেন। তখন অন্ধকার হয়ে গিয়েছিল এবং তিনি বুঝলেন জাদুকরী তার ঘুম থেকে উঠেছে। তিনি থলি থেকে গুঁড়ো বের করে তার শরীরে ছড়িয়ে দিলেন, যাতে জাদুকরী তার গন্ধ শনাক্ত করতে না পারে। তারপর তিনি প্রাসাদের দিকে এগিয়ে গেলেন। জাদুকরী প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি প্রথম তলায় ঢুকে তার ভাইদের দেখতে পেলেন। তিনি তাদের মুক্ত করলেন না, যাতে জাদুকরী সন্দেহ না করে। তিনি দ্বিতীয় তলায় গেলেন, যেখানে জাদুকরীর বিছানা ছিল। তিনি বিছানাটি সরিয়ে অসাধারণ কোদাল দিয়ে তার নিচে একটি গর্ত খুললেন। গর্তটি সরাসরি কারাগারের উপরে ছিল, যেখানে তার ভাইরা ছিল। তারপর তিনি বিছানাটি গর্তের উপর ফিরিয়ে রাখলেন। তিনি একটি দড়ির এক প্রান্ত বিছানার নিচে বাঁধলেন এবং অন্য প্রান্তটি কারাগারে তার ভাইদের কাছে ছুঁড়ে দিলেন। তিনি কারাগারের গর্তের নিচে কাঠ জড়ো করে রাখলেন এবং তার ভাইদের ইঙ্গিত দিলেন যে জাদুকরী প্রাসাদে ফিরলে তারা কাঠে আগুন জ্বালাবে এবং তার সংকেত পেলে দড়িটি জোরে টানবে। তিনি প্রাসাদের চারপাশে গুঁড়ো ছড়িয়ে দিলেন, যাতে জাদুকরী কিছু টের না পায়। তারপর তিনি লুকিয়ে জাদুকরীর ফিরে আসার অপেক্ষায় রইলেন। ভোরের আলো ফোটার সময় জাদুকরী ফিরল। সে গভীর ঘুমে তলিয়ে গেল। ছোট ভাই একটি শীষ দিলেন। তার ভাইরা শীষ শুনে দড়িটি জোরে টানল। বিছানা এবং জাদুকরী গর্ত দিয়ে কারাগারে পড়ে গেল, সরাসরি আগুনের মধ্যে, যা তার ভাইরা জ্বালিয়েছিল। এভাবে তিনি জাদুকরীকে ধ্বংস করলেন, যে সবাইকে কষ্ট দিয়েছিল। ছোট ভাই আনন্দিত হলেন এবং দ্রুত তার ভাইদের মুক্ত করলেন। আনন্দের অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। তিনি লক্ষ্য করলেন জঙ্গলের বাসিন্দারা, যারা বাজ পাখি হয়ে গিয়েছিল, তারা আবার মানুষে রূপান্তরিত হয়েছে। তারা তার প্রতি কৃতজ্ঞতা জানালো এবং সবাই পাহাড় থেকে নেমে জঙ্গলের দিকে ফিরল। সেখানে তারা বামনদের এবং সুলতানের প্রাসাদের বাসিন্দাদের দেখল। তারা আনন্দে গান গাইছে এবং উৎসব করছে, কেননা জঙ্গল তার স্বাভাবিক রূপে ফিরে এসেছে। কালো মেঘ সরে গেছে, পানির ঝর্ণাগুলো আবার ফুটে উঠেছে, ফসল ফলতে শুরু করেছে এবং পশু পাখি জঙ্গলে ফিরে এসেছে। সবাই ছোট ভাইকে ধন্যবাদ জানালো। বামনদের মধ্যে থেকে একজন ব্যক্তি এগিয়ে এলেন, যাকে তিনি আগে কখনো দেখেননি। তিনি বললেন, আমি সেই কাক। আমি ছিলাম বামনদের দেশের শাসক। জাদুকরী আমাকে তার আদেশ অমান্য করার জন্য কাকে রূপান্তরিত করেছিল, কেননা আমি আমার প্রজাদের লুকানোর জায়গা প্রকাশ করতে অস্বীকার করেছিলাম। তোমার সাহসের জন্য সবকিছু আবার স্বাভাবিক হয়েছে। আমি এবং জঙ্গলের সব বাসিন্দা তোমার প্রতি কৃতজ্ঞ। তারপর ছোট ভাই এবং তার ভাইরা তাদের গ্রামের দিকে রওনা দিলেন।
সেখানে পৌঁছে তারা দেখলেন গ্রামের সবাই এবং তাদের বাবা মিমন তাদের উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছেন। বাজ পাখিরা অদৃশ্য হয়ে গিয়েছিল এবং মুরগিটি আবার স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল এবং সোনার ডিম পাড়ছিল। এখানেই আমাদের গল্প শেষ। আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। আমাদের সমর্থন করতে ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহর ইচ্ছায় আমরা পরবর্তী গল্পে আবার দেখা করব আপনাদের চ্যানেলে গল্প ও কাহিনীর মোড় উদ্যানে।